ওদের কপাল, শালির শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা, এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুরের এপার আর ওপার। আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজেদের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। এক রুমে ভাই ভাবি, আরেক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম, সাথে ছোট রান্নাঘর। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলেজে অনেক ব্যথা হতো। আজ শ্যামবর্ণের বলে আমার জীবনটা এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকদের কাছে বিয়ে দিতে চাইতো না বলে। কিন্তু মা বলতো, এই জামাই তালাক দেওয়া বেডির জন্য রাজপুত্র কই পাবি। এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিতভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম। ভাবিকে শুধু হাত ধোয়া ভাত খাওয়াতাম, কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো। আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ও যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গহনা কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যেত। আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কিন্তু চোখে কোনো পানি আসতো না। ওরা সব সময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো, গ্রামের মানুষ বলতো। এর মধ্যে বর্ষাকাল আসে। বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাইতেই জমা টাকা সব চলে যায়। ওনার জরায়ের মুখ খুলে যায় 4 মাসের সময়। তখন মেডিকেলে ভর্তি করায়, আবার সেলাই করে দেয়। এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেইন ছিল, সেটাও আমি বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সবসময় বলতো, আল্লাহ আমাকে অনেক সুখী করবেন। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়। ডেলিভারির সময় হয়েছে, ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকাও ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে